হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর জন্য উপপাদ্য নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 12, উপপাদ্যের হেডিং হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে একটু কয়েকটি কথা আগে বলে নেওয়া দরকার। তোমরা সেই বিষয়টি দেখো, লক্ষ্য করে আমি কী চিত্র আঁকাচ্ছি। এখানে ABCD এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান, অর্থাৎ এই বাহুর সমান এই বাহু এবং এই বাহুর সমান এই বাহু। আবার একটি কোণ সমকোণ তথা সবগুলো কোণ সমকোণ। তাহলে এই চিত্রটিকে তোমরা কি বলবে? এই চিত্রটিকে তোমরা নিশ্চয়ই জানো, বলবে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। তো এবার আয়তক্ষেত্র একটা এঁকে আমি তোমাদের বলতে চাই যেখানে দুটো বিষয়, ক্ষেত্রফল জিনিসটি কি আর পরিসীমা কি। ক্ষেত্রফল কথাটির অর্থ হচ্ছে এই যে আয়তাকার যে সমতলিক চিত্র আমি অঙ্কন করেছি সে কতটি জায়গায় যেমন আমি আঙুল চালাচ্ছি, যে জায়গাটুকু কতটুকু জায়গা জুড়ে আছে, এই জায়গাটার নাম হচ্ছে ক্ষেত্রফল। ধরো এরকম একটি ল্যান্ড আছে বা জমি আছে, জমিটি যদি আমি ঘাস দিয়ে ঢাকতে চাই তাহলে নিশ্চয়ই আমি এই জায়গাগুলো ঢাকবো, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে ক্ষেত্রফল। আর যদি জমিটি আমি বেড়া দিয়ে ঘিরতে চাই তাহলে নিশ্চয়ই আমি এভাবে যাব, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে, সি থেকে ডি, ডি থেকে আবার এ। এই বাউন্ডারিটাকে বলা হয় পরিসীমা। আর এর যে জমিটা, এই জায়গাটার নাম ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আর পরিসীমা ঠিক কোন জায়গাটিকে আমরা বোঝাচ্ছি সেটা তোমরা ধারণা করতে পারলে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যাকে আমরা বলি লেংথ ইন্টু ব্রেথ। এখানে লেংথ মানে হচ্ছে যে বাহুটি অপেক্ষাকৃত বড় সেটি লেংথ, তার মানে কোনটি হবে? এবি। আর প্রস্থ হলো যে বাহুটি অপেক্ষাকৃত ছোট। এবি আর ডিসি সমান, আমি শুধু এবি লিখলাম। আর এডি আর বিসি সমান, তাহলে আমি এডি লিখব। এটি হলো ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের একক কী হয়? বর্গ একক, বা ইংরেজিতে বলবো স্কোয়ার ইউনিট। এই হলো ক্ষেত্রফল। আর পরিসীমা মানে বাউন্ডারি। তো আমি যদি বাউন্ডারিটা কভার করতে যাই, তোমরা লক্ষ্য করো, এবির মতো দুবার আমি নেব, এবি আর ডিসি। আবার এদিকে বিসি আর এডি, তাহলে এবি দুবার নিচ্ছি, সেই জন্য 2 ইন্টু এবি, দুবার এবিকে নিচ্ছি। দুবার এবি নেওয়া মানে এবি আর ডিসি সমান, তাই দুবার বললাম। আবার বিসি আর এডি সমান, তাই দুবার নিচ্ছি এডি। অর্থাৎ কি হলো? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এল প্লাস বি। এবারে বর্গ একক হবে না, শুধু একক, বা ইংরেজিতে আমরা বলবো ইউনিট। এটা পরিসীমা সূত্র। আর এই হলো ক্ষেত্রফলের সূত্র। এটি একটি স্বতঃসিদ্ধ, ক্ষেত্রফলের সূত্র একটি স্বতঃসিদ্ধ, পরিসীমা তো তোমরা বুঝে গেলে। তবুও ক্ষেত্রফল আমরা জ্যামিতিক পদ্ধতিতে বা মেকানিক্যাল পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রেও আসবে তোমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা মেইন হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল নিয়ে আলোচনা। ক্ষেত্রফল তো বুঝলে। এবার হচ্ছে দুটি আয়তক্ষেত্র যদি, বা দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, সর্বসম মানে তোমরা নিশ্চয়ই জানো, যাকে ইংরেজিতে বলা হয় কংগ্রুয়েন্ট। ধরো আমি এই একটি সমবাহু ত্রিভুজ আঁকালাম, এবিসি
আরও একটি সমবাহু ত্রিভুজ, মনে করো পি কিউ আর, ধরো এই দুটি সমবাহু ত্রিভুজ ধরে নাও সর্বসম, আমার হাতে আঁকানো তো একটু কম বেশি হলো, ধরে নাও বলতে ধরো এবি বাহুর সমান পি কিউ, আর এসি বাহুর সমান পি আর বিসি বাহুর সমান কিউ আর। তাহলে সর্বসম কথার অর্থ হচ্ছে এই ত্রিভুজটে বা এই ত্রিভুজটিকে যদি এই কাগজটুকু কেটে আমি এর উপর বসাই, তাহলে এটা এর সঙ্গে পুরো মিলে যাবে, তাকে সর্বসম বলে। সর্বসম আমরা চিহ্নটা কী দিই, যে ত্রিভুজ এবিসি সমান সমান চিহ্ন দিয়ে এরকম একটা সর্বসম চিহ্ন দাগ দিই, ত্রিভুজ পি কিউ আর। যখন দুটি ত্রিভুজ সর্বসম হবে তখন দুইজনের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। আবার অর্থাৎ দুটি সমতলিক জ্যামিতিক চিত্র যদি সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে বিষয়টা আমরা এখানে লিখে বলার চেষ্টা করছি আমি। ধরো এই চিত্রটির নাম এ, এই চিত্রটির নাম বি। তো এ সমতলিক চিত্র ও বি সমতলিক চিত্র যদি সর্বসম হয় তাহলে এ চিত্রের ক্ষেত্রফল অবশ্যই বি যে সমতলিক চিত্র আছে তার ক্ষেত্রফলের কী হবে, সমান। সেটা তো তোমরা বুঝলে, কাগজ কেটে এই ত্রিভুজকে যদি এর উপরে বসাই একদম মিলে যাবে। সর্বসম কথাটির অর্থ কিন্তু তাই, সব দিক দিয়ে মিলে যাবে, কোণের সঙ্গে মিলবে, বাহুর সঙ্গে মিলবে। তাই দুটি চিত্র সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে। কিন্তু বিপরীত ক্রমে যদি এ চিত্রের এ এর ক্ষেত্রফল ইকুয়াল টু বি এর ক্ষেত্রফল হয়, তাহলে কি আমি বলতে পারবো, তাহলে কি এটি বলা যাবে যে এ চিত্র ও বি যে সমতলিক চিত্রদ্বয় সর্বসম, এটি কি সর্বদাই বলা যাবে? না, এটি সর্বদাই সত্যি নয়, হতেও পারে নাও হতে পারে। ব্যাপারটি আমি একটি অন্য চিত্র দিয়ে বোঝাচ্ছি। দুটো কন্ডিশন মনে রাখবে, আমি বলে দিচ্ছি। ধরো 2 সেন্টিমিটার, এদিকে 2 সেন্টিমিটার, এদিকে 2, এরকম আমি একটি বর্গক্ষেত্র আঁকালাম যার প্রতি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তো এর ক্ষেত্রফল কি তোমরা জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্যের স্কোয়ার। এর দৈর্ঘ্যও 2 প্রস্থও 2, তাই আমরা দৈর্ঘ্য স্কোয়ার 2 স্কোয়ার বর্গ সেমি লিখব। মানে কত হলো? 4 বর্গ সেমি। কিন্তু পাশাপাশি যদি আমি এরকম একটি আয়তক্ষেত্র অঙ্কন করি, ধরো এরকম আয়তক্ষেত্র করলাম যার এই বাহুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কিন্তু এই প্রস্থের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি, কত হচ্ছে? 4 বর্গ সেমি। তো এরও যা ক্ষেত্রফল এরও তাই ক্ষেত্রফল, দেখতেই পাচ্ছ। তাই বলে কি এই বর্গক্ষেত্র এর উপর যদি আমি এই বর্গক্ষেত্রকে তুলে এনে বসাই, এর সঙ্গে কি পুরোপুরি মিলে যাবে? নিশ্চয়ই না। তার মানে কি প্রমাণ হলো? দুটি চিত্র, সমতলিক চিত্র, যদি তাদের ক্ষেত্রফল সমান হয়, যেরকম এখানে সমান হলো, তাহলে তারা কখনোই সর্বসম হবে এই কথাটি বলা যায় না। আবার হতেও পারে, যদি চিত্র দুটি একই রকম হয় এবং একটি আরেকটির সঙ্গে মিলে যায়, সেক্ষেত্রে হতে পারে। আবার চিত্র দুটি যদি ভিন্ন রকম হয়, একটির উপর যদি আরেকটি উপরিপাতন বা মিলে না যায়, তাহলে আমরা তাদেরকে সর্বসম বলতে পারি না। সর্বসম হচ্ছে ইংরেজিতে বলা হয় কংগ্রুয়েন্ট। এই সর্বসম কথাটিকে ইংলিশে বলে
কংগ্রুয়েন্ট। তার মানে বলতে পারি if two plane figures are congruent then their area are equal. If two plane figures are congruent then their area are equal. But conversely, if the area of two plane figures are equal, then it is not necessary that those two figures will be congruent. May be congruent or may not be congruent. তার মানে ফার্স্ট কন্ডিশন অলওয়েজ রাইট, বাট সেকেন্ড কন্ডিশন ইজ নট অলওয়েজ ট্রু। সেই জন্য লিখেছি সর্বদাই সত্যি নয়। এই হলো ক্ষেত্রফল বিষয়ে একটি কনসেপ্ট। এবার আমরা সরাসরি উপপাদ্যে চলে আসছি। তোমাদের ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত প্রথম উপপাদ্য আছে, উপপাদ্য 23। আমি সেটি চিত্রসহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 178। তোমরা আগে ভিডিওতে বুঝে নাও, তারপর অবশ্যই বইয়ের সঙ্গে মিলিয়ে পড়ে বোঝার চেষ্টা করো। তাহলে পরের পেজে চলে যাচ্ছি। উপপাদ্য 23 আমি এখানে লিখেছি TH23। TH মানে থিওরেম 23। এই উপপাদ্য বা থিওরেমের হেডলাইন আছে, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, যুগল বলতে একজোড়া সরল রেখা, সমান্তরাল সরলরেখার যুগল বা এমনি যুগলও বলা যায়, এর মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। আরেকবার বলছি লাইনটি, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। আমি এখানে দুটো সামান্তরিক করেছি, তোমাদের বইয়ে দুটো চিত্র আছে, দুটো চিত্র করতেই হবে তার কোনো মানে নেই। তোমরা এটা দিয়ে বুঝে নাও, এটা দিয়ে প্র্যাকটিস করবে। এখানে দুটো সামান্তরিক আছে, দেখো গ্রিন কালারের নাম দিয়েছি ABCD একটি সামান্তরিক, আরেকটি দিয়েছি আমি EBCF আরেকটি সামান্তরিক। দুটোরই একই ভূমি, সে ভূমি কি BC, আর এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কোন কোন সমান্তরাল? BC এবং AF, অর্থাৎ এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে এই সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান। তো উপপাদ্য লেখার নিয়ম হচ্ছে যে তোমাদের প্রশ্ন তো থাকবেই, প্রশ্নটা লিখতে হবে না। তোমাদের প্রথম হচ্ছে কি চিত্র আঁকাতে হবে। চিত্রের পর তোমাদের চিত্র সম্পর্কে একটু বর্ণনা যা দেওয়া আছে। আমাদের এখানে শুধু ভাষায় লেখা আছে যে সকল সামান্তরিকের নাম নেই, কিন্তু আমরা যে নাম দিয়েছি সে নাম কি কি ABCD আর EBCF। তাই আমাকে বর্ণনা দিতে হবে আমরা কোন কোন সামান্তরিকের কথা বলছি, কোন ভূমির উপর অবস্থিত, কোন সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, সেই ভাষাটি প্রথমে লিখে নিতে হবে। তারপরে হচ্ছে অঙ্কন, এটিকে বলা হয় সাধারণ নির্বাচন বা জেনারেল এনাউন্সিয়েশন। এবার হলো প্রমাণ কি করতে হবে সেই ভাষাটি লিখতে হবে, প্রামাণ্য বা টু প্রুফ। তারপরে হলো অঙ্কন মানে কনস্ট্রাকশন, যদি লাগে, সব জ্যামিতিতে লাগবে তার কোনো মানে নেই। আর সবার শেষে হচ্ছে প্রমাণ বা প্রুফ। তা এই হলো জ্যামিতির মোটামুটি 4টি অংশ। তো আমরা আগে একটু বর্ণনা দিয়ে নিই যে কী লিখব। এখানে আমি লিখছি বর্ণনা। সামান্তরিক ABCD ও EBCF একই ভূমি কোন ভূমি? BC ও একই সমান্তরাল যুগল। কোনটা কোনটা সমান্তরাল যুগল? BC আর AF, এখানে পুরোটা বলবে। BC ও AF এর মধ্যে অবস্থিত। তাহলে যেটা দেওয়া আছে এখানে তোমরা প্রদত্ত বা গিভেন লিখতে পারো, বা সাধারণভাবে লিখলেও কোনো সমস্যা নেই। এবার কি করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে?
তা তোমরা লিখতে পারো প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে, এই ভাষায় তোমরা লিখতে পারো। ধরো আমি এরকমই লিখলাম, প্রামাণ্য লিখতে পারো অথবা প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিক EBCF এর ক্ষেত্রফল। তো তোমাদের এই উপপাদ্যতে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু আমার ভিডিও দেখে জ্যামিতি বোঝার সময় নিজের বইটি খুলে রাখবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তোমরা প্রমাণটি দেখবে। সেই জন্য আমি নামটা বইয়ের সঙ্গে মিলিয়ে দিয়েছি, অন্য নাম দিতে পারতাম। এবারে আরেকটি বিষয় একটু বলে নিই, সেটা হলো এই বাহু সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল তোমরা জানো, সেই জন্য আমি কিন্তু সমান্তরাল দাগ দিয়েছি। সমান্তরাল মানে কিন্তু অ্যারো, দেখো এখানে সিঙ্গেল অ্যারো, তার মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল। আবার এই বাহুতে ডবল অ্যারো, এই বাহুতে ডবল অ্যারো, অর্থাৎ বি আর CF সমান্তরাল। আবার BCতে দিয়েছি ট্রিপল অ্যারো আর AF এ ট্রিপল অ্যারো, অর্থাৎ AF আর BC সমান্তরাল। এগুলো কিন্তু দেওয়া উচিত, দিতে পারলে দেবে, তবে ভুল যদি হয় তাহলে অ্যাভয়েড করে যাবে। এবার আমরা শুরু করি প্রমাণ। এই প্রমাণ প্রদত্ত এগুলো কিন্তু এরকম কোলন ড্যাশ দিয়ে আন্ডারলাইন করবে, এগুলো আলাদা আলাদা পার্টগুলো ঠিক রাখবে। প্রমাণ করতে হবে এরকম তুমি আন্ডারলাইন করে রাখতে পারো। তো প্রমাণ শুরু করছি আমি। দেখো ABCD যে সামান্তরিক আছে তার তো বিপরীত বাহু সমান্তরাল আমি একটু আগে বলেছি এবং এখানে আমি অ্যারো দিয়েছি। তো আমরা লিখব সামান্তরিক ABCD এর AB সমান্তরাল DC এবং AF ভেদক, ইংরেজিতে বলবো AB প্যারালাল টু DC, এটাকে প্যারালাল সাইন বা সমান্তরাল চিহ্ন বলে। হোয়ার AF ইজ দ্য ট্রান্সভার্সাল। এরকম ক্ষেত্রে তোমরা জানো, ক্লাস 8-এ শিখেছো, দুটি সমান্তরাল সরলরেখার ভেদক থাকলে অনুরূপ কোণগুলি বা করেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়। কোন কোন কোণ আমি চিত্রে দেখাচ্ছি, এটার সমান্তরাল এটা, এবং এই বাহুর সমান্তরাল এই বাহু, আর এটা হলো তাদের ভেদক। তাহলে এই কোণ আমি দেখো সিঙ্গেল মার্ক করলাম, এই কোণের সমান। এই কোণের নাম কি? BAE। অতএব কোণ BAE ইকুয়াল টু, এটাকে অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে, তোমরা এখানে অনুরূপ লিখে দাও কোণ। এই কোণটিকে কী নাম বলবো? CDF ইকুয়াল টু কোণ CDF। অনুরূপে লক্ষ্য করো, অনুরূপভাবে আমরা কি পাচ্ছি? EBCF সামান্তরিকের এই বাহু সমান্তরাল এই বাহু, আমি বলে দিয়েছি আগে, এই দুটো বাহু সমান্তরাল, আর AF ভেদক। তাহলে এবার কোন কোন কোণ সমান হবে? দেখো আমি ডবল দাগ দিচ্ছি, এই কোণটির সমান, এরাও অনুরূপ কোণ। এই কোণের নাম কি? BEA। অনুরূপে কোণ BEA ইকুয়াল টু অনুরূপ কোণ, চিত্রে দেখাচ্ছি তোমাদের, CFD। তো ফলো করে যাও। অতএব ত্রিভুজ, তোমরা লক্ষ্য করো আমি এখানে ত্রিভুজ সেট করেছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এর নাম কি? ABE।
আর DCF থেকে কি কি পাচ্ছি। ত্রিভুজ ABF, ABEF না, ও ত্রিভুজ DCF থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে কি কি পাচ্ছি? রোমান নাম্বার 1 আমি একটু আগে পেলাম কোণ BAE ইকুয়াল টু কোণ CDF, এখানে ব্র্যাকেটে লিখবে পূর্বেই প্রমাণিত, প্রুভড আর্লিয়ার, একটু আগে প্রুভ করেছি। রোমান নাম্বার 2 কি করেছি আমরা? আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, BEA ইকুয়াল টু CFD, এটিও পূর্বেই প্রমাণিত, প্রুভড আর্লিয়ার। রোমান নাম্বার 3 আমি নিশ্চয়ই বলতে পারি, তোমাদের চিত্রে দেখাচ্ছি, আগে বলে নেই। BA ইকুয়াল টু CD, ABCD সামান্তরিকের বিপরীত বাহু। তোমরা তো জানো যে কোনো সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। আমি আবার তোমাদের চিত্র থেকে ডিসকাস করে দিচ্ছি। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ থেকে তিনটে জিনিস সমান পেলাম, সেই জন্য রোমান নাম্বার 1, 2, 3 তিনটে পেলাম। তোমরা তো জানো তিনটে জিনিস সমান হলে ত্রিভুজ দুটিকে সর্বসম বলে। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ABE সর্বসম মানে কংগ্রুয়েন্ট ত্রিভুজ DCF। আমাদের এখানে কি সর্বসমতা? কোন বাহু AAS সর্বসমতা। অতএব আমি কি এই কথাটি লিখতে পারি? ত্রিভুজ ABE ইকুয়াল টু ত্রিভুজ DCF। বলো তো এই দুটো লাইনের মধ্যে কি ডিফারেন্স? একই তো কথা লিখলাম, ডিফারেন্সটা এখানেই। এটিতে সর্বসম চিহ্ন আছে, এটিতে সমান চিহ্ন। সমান চিহ্ন কথার অর্থ হলো যে কথাটি আমি আগে বোঝালাম, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। সমান কথার অর্থ শুধু ক্ষেত্রফল, আর সর্বসম মানে এরা সব দিক দিয়ে সমান। যারা সর্বসম তারা অবশ্যই তাদের ক্ষেত্রফল সমান, তা আমি একটু আগেই বলেছি। এবার তোমরা লক্ষ্য করো যে আমি চিত্র থেকে একটু বলে রাখি। দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পেলাম। আমি ভাষাগত দিক থেকে একটুখানি চিত্র থেকে তোমাদের বোঝাই। এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। আবার এই ত্রিভুজের এই বাহুটি এই ত্রিভুজের এই বাহুর সমান। আমি যা লিখেছি তোমরা লেখার সঙ্গে মিলিয়ে নেবে। আবার এই বাহুটির দরকার নেই, আমাদের একটি বাহু হলে হবে। এই বাহুটি এই বাহুর সমান, এই কোণটি এই কোণের সমান, অনুরূপ কোণ ছিল। আর এখানে ডবল দাগ দিয়েছি, এই কোণটি এই কোণের সমান। তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসম? সর্বসম কথার অর্থ হলো তাদের ক্ষেত্রফল সমান। তাহলে তোমরা এবার দুভাবে কথাটি প্রমাণ করতে পারো। দেখো এই আনশেডেড যে চতুর্ভুজটি আছে, এই হোয়াইট চতুর্ভুজের সঙ্গে একবার এটাকে আমি যোগ করে দিতে পারি, আর একবার এটিকে যোগ করে দিতে পারি। অথবা বৃহৎ চতুর্ভুজ থেকে যদি আমি এই সমান অংশ বাদ দিই, তাহলে আমি এই সামান্তরিক পাবো। আবার বৃহৎ চতুর্ভুজ থেকে যদি আমি এই ত্রিভুজটি বাদ দিই, তাহলে আমি এই সামান্তরিক পাবো। আমি তোমাদের কাছে এর সঙ্গে এদেরকে যোগ করে প্রমাণটা করছি। এই যে চতুর্ভুজটি আছে, নাম কি? EBCD। আমি লিখছি এখানে যে অতএব চতুর্ভুজ EBCD যোগ এর সঙ্গে এই দিকে সর্বসম ত্রিভুজ যোগ করে দিলাম ABE। আবার ওই চতুর্ভুজের সঙ্গেই চতুর্ভুজের নাম কি ছিল? চতুর্ভুজের নাম ছিল EBCD।
ওর সঙ্গে এই দিকে সর্বসম ত্রিভুজ আমি অ্যাড করে দিলাম, ত্রিভুজ ডিসিএফ। আবার লাইনটি বলছি, দেখো দুটো সমান জিনিস দুই দিকে আছে, তার সঙ্গে এই দুটো সমান জিনিস যোগ করলাম, বাদিকের সমানটা বাদিকের সঙ্গে, ডান দিকটা ডান দিকের সঙ্গে। এবার তোমরা চিত্রে দেখো, তাহলে চতুর্ভুজ ইবিসিডির সঙ্গে এবিই যোগ করলে আমরা কি পাচ্ছি, একবার চিত্র দেখাচ্ছি। এই দেখো, এই হোয়াইট চতুর্ভুজের সঙ্গে যদি এই ত্রিভুজ যোগ করি, এই চতুর্ভুজের সঙ্গে এই ত্রিভুজ যোগ করলে লক্ষ্য করো এ বি সি ডি সমান্তরিক পেলাম। তাহলে আমি বাদিকে লিখতে পারি, অতএব সামান্তরিক এ বি সি ডি ইকুয়াল টু, আমি ডান দিকে পেলাম সামান্তরিক ই বি সি এফ। শুধু সামান্তরিক লেখা মানে এদের ক্ষেত্রফল সমান, বাস এদের ক্ষেত্রফল, দুটি সমান্তরিকের ক্ষেত্রফল কী হলো, সমান। তোমরা এখানে লিখে দেবে প্রুভড বা প্রমাণিত। তাহলে আর একবার কয়েকটি কথা বলে নিই। তাহলে এই সাধারণ চতুর্ভুজের সঙ্গে যখন আমি এই সর্বসম ত্রিভুজ বা এই ক্ষেত্রফল সমানওয়ালা ত্রিভুজ দুটি দুবার যোগ করি, একবার এদিকে যোগ করলে পাচ্ছি এ বি সি ডি সামান্তরিক, আর এর সঙ্গে যখন এটি যোগ করব ই বি সি এফ সামান্তরিক। তাহলে দুটি সামান্তরিক যদি একই ভূমি একই সমান্তরাল যুগলে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রফল কী হচ্ছে, সমান। এখানে লেখার ক্ষেত্রে কিছু নিয়ম তোমরা ফলো করবে, এই জায়গাগুলো মনে করে লিখবে। আমি যখন চিত্রে বলেছি এ বি সমান্তরাল সিডি, আমি যখন এ বি বললাম তখন কিন্তু ডিসি বলবে, আর যদি বলতাম বি এ তখন সমান্তরাল সিডি, ডিরেকশনটা সেম রাখবে। এটা একটা ডিসেন্সি। তাহলে এ থেকে বি এর দিকে বললে এখানে ডি থেকে সি এর দিকে বলবো, সমান্তরাল বলার সময় এই কথাটি মনে রাখবে। আর হচ্ছে, যখন আমি ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছি, লক্ষ্য করো আমি এখানে লিখেছি ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ ডিসিএফ। তাই এ বিই বাদিকে আছে, ডিসিএফ ডান দিকে, তাই এ বিই এর যতগুলো জিনিস আমি বাদিকে লিখব, ডিসিএফের জিনিসগুলো ডান দিকে লিখব। আমি একবার এর জিনিস বাদিকে পরে এর জিনিসটা বাদিকে লিখব, সেটা কিন্তু হবে না। এই কথাটিও মাথায় রাখবে। আর লেখার নিয়ম হচ্ছে এরকম, সামান্তরিক এবিসিডি এর এই বাহু ভেদক, তখন লিখবে যে এই কোণ অনুরূপে এই কোণ, অনুরূপে এটি। তারপরে তোমার ত্রিভুজ দুটো থেকে পাই ড্যাশ লিখে এরকম পরপর লিখবে, এর পাশে পরের পয়েন্টটা লিখবে না। জায়গা বাঁচানোর জন্য অনেক সময় বইয়ে সেভাবে লেখে, তা লিখবে না। জ্যামিতির ভাষা বা অঙ্কের ভাষা অন্য সাবজেক্টের থেকে আলাদা, তাই তোমরা এই লেখাটি ফলো করবে, এবং সে কারণে তোমাদের লেখাটি আমি পুরোটাই লিখে দেখালাম। এরপরে যে প্রয়োগ আছে আমি লিখে দেখাবো না, চিত্র থেকে তোমাদের বুঝিয়ে দেব, তোমরা নিজেরা এই নিয়ম ফলো করে লিখবে। চলে আসি পরের প্রয়োগে। পেজ নাম্বার 179-এ অনুসিদ্ধান্ত 1, ইংলিশ মিডিয়ামদের বইয়ে লেখা আছে করলারি 1। এই করলারিটি খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই, তোমরা যখন পরিমিতি মানে মেনসুরেশন করবে তখন তোমাদের এই সূত্রটি লাগবে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শুরুতে আজকে বলেছি কী ছিল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এবার সামান্তরিকের ক্ষেত্রফল যে ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটি এলো কী করে। একটু আগে যে উপপাদ্যটি তোমরা শিখলে তার ধারণা ইউজ করে আমরা এখানে প্রমাণ করব সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি কাকে বলে, উচ্চতা কাকে বলে, সবই বলছি, ধৈর্য নিয়ে দেখো। ধরো এইভাবে আমি একটি সামান্তরিক আঁকালাম, নাম দিলাম এ বি সি ডি। তো এই সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে, যদি আমি বিসিকে ভূমি ধরি তাহলে এখানে কিন্তু উচ্চতা আপাতত নেই। উচ্চতা মানে লম্ব টানতে হবে, যাকে ভূমি ধরবো তার উপর লম্ব টানবো। তাহলে আমার এ থেকে একটি লম্ব টানতে হবে। ধরো আমি লম্ব টানলাম, মনে করো লম্বটি হচ্ছে পি, লম্ব অর্থাৎ 90 ডিগ্রির চিহ্ন তোমরা অবশ্যই দেবে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হিসাবে কী হচ্ছে, ভূমি বিসি
আমি এখানে লিখে দিচ্ছি। ভূমি হলো কি তাহলে বিসি, আর লম্ব বা উচ্চতা এখানে কোনটি এপি। আরও অন্য কথা আছে, দেখে যাও। আমি কি করলাম, তোমাদের প্রমাণের জন্য বিসি বাহুটাকে একটি বাড়িয়ে দিলাম, দিয়ে ডি থেকে আর একটি লম্ব টানলাম, ধরো ডি কিউ। তাহলে তোমরা বলো দেখি এই চিত্রটি কি হলো, এ পি কিউ ডি, এই চিত্রটি কীরকম হলো? শুধু চোখের আন্দাজে না, তোমরা যুক্তি দিয়ে দেখো। চিত্রটি হলো আয়তক্ষেত্র, কারণ যখন আমরা সমান্তরিক করেছি এ বি সি ডি, তখন এই বাহুর সমান্তরাল এই বাহু ছিল। আবার একই বাহুর উপর সমান্তরাল বাহু থেকে এ থেকে এবং ডি থেকে দুটি লম্ব টেনেছি। তার মানে এই দুটো বাহু কি হয়েছে, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের দৈর্ঘ্য সমান এবং তারা 90 ডিগ্রি করে আছে। তাহলে এই দুটো বাহু সমান, আবার এই বাহু দুটিও কী হবে, সমান, যেহেতু এরা সমান্তরাল। তাহলে এই চিত্রটি কী হলো, আয়তক্ষেত্র। কোনটি আয়তক্ষেত্র হলো? এ পি কিউ ডি একটি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল হলো। তো আয়তক্ষেত্র তো এক ধরনের সামান্তরিক। তাহলে এবার তোমরা উপপাদ্য 23-এর কনসেপ্টে বলো। আমি যদি বলি যে সামান্তরিক, লক্ষ্য করবে, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল, সংক্ষেপে লিখলাম ক্ষেত্রফল আয়তক্ষেত্র যে আছে এ পি কিউ ডি এর ক্ষেত্রফলের সমান। কেন তোমরা মেনে নেবে? কারণ যে আয়তক্ষেত্র তো এক ধরনের সামান্তরিক, তাই দুটো সামান্তরিকের একই ভূমি কি এডি, আর ওরা একই সমান্তরাল যুগল এডি ও বিকিউ এর মধ্যে অবস্থিত। তো আমরা একটু আগে শুনলাম যে দুটি সমান্তরিকের যদি একই ভূমি হয় এবং একই সমান্তরাল জোড়ার মধ্যে যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল সমান। তাই সামান্তরিক এবিসিডি আর আয়তক্ষেত্র এপি কিউডি এদের ক্ষেত্রফল সমান। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই আয়তক্ষেত্রের বেলা দৈর্ঘ্য কোনটা? পি কিউ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে পি কিউ আর প্রস্থ হলো কোনটা? এপি। তো পি কিউ, এখানে পি কিউ আর এডি তো সমান, কারণ এটি একটি আয়তক্ষেত্র। তাহলে পি কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি? এডি, আর এপি এপি লিখলাম। আবার তোমরা সামান্তরিক এ বি সি ডি এর বেলা চিন্তা করে দেখো, এডি আর বিসি কি সমান কি না? অবশ্যই সমান। তাহলে এডির পরিবর্তে আমি কি লিখতে পারি? বিসি। আর কি লিখলাম? এপি। বিসিটি কি? সামান্তরিকের ভূমি, আর এপি কি? লম্ব বা সামান্তরিকের কি? উচ্চতা। তাহলে আমি কি বুঝলাম? এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। প্রসঙ্গক্রমে এখানে বলি, যদি তোমরা ধরো আরেকটি সামান্তরিকের চিত্র দিয়ে বোঝাচ্ছি। এখান থেকে লম্ব টানলে, আমি নামটি এবার এভাবে দিলাম এ বি সি ডি। তো যদি আমি ডি থেকে লম্ব টানি তাহলে ভূমি কিন্তু এ বি। কিন্তু কেউ যদি মনে করে যে না, সে ডি থেকে বিসি এর উপর লম্ব টানবে, বা বিসি বাহুর উপর ও যে কোনো বিপরীত সরলরেখা থেকে লম্ব টানবে, তো শুধু স্কেল দিয়ে লম্ব টানা তোমরা নিশ্চয়ই জানো। এই দাগটি যখন স্কেলের বড় দাগের সঙ্গে মিশে যায়, তখন কিন্তু এই সরলরেখাটি পুরোপুরি লম্ব হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তা ধরো এরকম একটি পি কিউ লম্ব আমি টেনেছি, লম্ব চিহ্ন দিলাম এখানে। তাহলে এই বেলায় এই সামান্তরিকের ক্ষেত্রফল কি লিখবো আমি? তখন কিন্তু এ বিকে ভূমি লিখবো না, যার উপর আমি লম্ব টেনেছি সেটি হবে ভূমি। তাহলে এক্ষেত্রে ভূমি কোনটি? বিসি, আর লম্ব কোনটি? পি কিউ। আবার আমি চাইলে এভাবেও লম্ব টানতে পারি। তাহলে ওই একই সামান্তরিকের ক্ষেত্রফল যদি এভাবে লম্ব টানি, মনে করো এমএন লম্ব টানলাম, সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল ভূমি হচ্ছে যার উপর লম্ব এসে পড়েছে, অর্থাৎ এ বি, আর লম্ব কোনটি বা উচ্চতা কোনটি? এবার এমএন। তাহলে তোমরা অঙ্ক করার সময়, কোনো পরিমিতি অঙ্ক করার সময় সামান্তরিকে দেখবে যে বাহুর উপর লম্বটি এসে আপতিত হয়েছে বা টানা হয়েছে, তখন সেই বাহুকে ভূমি ধরবে, তার মান তোমরা লিখবে,
আর ওই লম্ব তো তোমরা পেয়ে যাবে, তখন সেই লম্বের মান লিখবে। তা লক্ষ্য করো, যখন আমি এবিকে ভূমি ধরেছি তখন এমএন লম্বের দৈর্ঘ্য কিন্তু ছোট, আবার বিসিকে যখন ভূমি ধরেছি তখন পিকিউ লম্বের দৈর্ঘ্য কিন্তু বড় হবে। তাহলে দুই ক্ষেত্রেই উচ্চতা বা লম্ব সমান হবে না। বড় বাহু হলে উচ্চতা বা লম্ব ছোট হবে, এই বড় বাহু তো লম্ব ছোট, ছোট বাহু তো লম্ব বড়। তো সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত যখন কোনো পরিমিতির অঙ্ক করবে তখন এই সূত্রটি মনে রাখবে। তাহলে সোজা কথায় সূত্র কি হলো? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটিকেও তৈরি করবে, তোমাদের বইয়ে একটু লক্ষ্য করবে, আমার ভিডিও দেখার পর বই দেখে এটিকে ঠিক করবে। এবার আমরা একটি মূল প্রয়োগ আছে 181 পেজে 4 নম্বর প্রয়োগ, আর 180 পেজে 3 নম্বর প্রয়োগ। এই দুটি প্রয়োগই খুবই ইম্পর্ট্যান্ট, আমি সেগুলো আলোচনায় আসছি। পেজ 181 প্রয়োগ নম্বর 4, এটি খুবই ইম্পর্ট্যান্ট। আমি চিত্র করে নিয়ে এসেছি, ভাষাটি আগে বলে দেই। চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র, নিশ্চয়ই চিত্র দেখেও তোমরা বুঝছো যে এবিসিডি একটি বর্গক্ষেত্র, এবং এবিইএফ একটি হচ্ছে রম্বস। রম্বস কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যার 4টি বাহুর সমান, যার বলতে যে সমতলিক চিত্রের বা যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলি সমান নয়। আবার যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান কিন্তু প্রত্যেকটি কোণ সমান অর্থাৎ 90 ডিগ্রি করে, তাকে বলা হয় বর্গক্ষেত্র। তো স্বভাবতই এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, আর এ বি ই এফ একটি রম্বস। এখানে দুটি বর্গক্ষেত্র এবং রম্বস দুটি কিন্তু একই বাহুর উপর অবস্থিত, কিন্তু এরা তো একই সমান্তরাল যুগলে নয়, তাই এদের ক্ষেত্রফল সমান হওয়ার কথা নয়। তো প্রশ্ন হলো এখানে কার ক্ষেত্রফল বেশি তা তোমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করো, কিন্তু তোমাদের প্রয়োগে বলা আছে সরাসরি এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি। তো পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, তাই আমি কোশ্চেনটি আমিও ঘুরিয়ে লিখেছি, কার ক্ষেত্রফল বেশি তা জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। তো চিত্র দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো আমি প্রমাণের জন্য করব কি, এফ থেকে এবি এর উপর একটি লম্ব টানব। আবারও তোমাদের শেখাচ্ছি শুধু স্কেল দিয়ে কিভাবে নিখুঁতভাবে লম্ব টানা যায়। তোমরা কি করবে, এবির উপর লম্ব টানবার জন্য এবির সঙ্গে স্কেলের একটি বড় দাগ মিলিয়ে নাও। মিলিয়ে নেওয়ার পর স্কেলটিকে একটু সরিয়ে নাও যাতে এফের সঙ্গে আবার মিশে যায়। তাহলে দুটো জিনিস এখানে ফলো করবে, এই যে দেখো বড় দাগটি এবির সঙ্গে মিশে গেছে, আবার স্কেলটিও এফের সঙ্গে টাচ করেছে, তখন তোমরা যে সরলরেখা টানবে সেটি একদম নিখুঁতভাবে লম্ব হবে। তাহলে আমি এফ থেকে একটি লম্ব টানলাম, যেটার নাম দিলাম এফ জি, অর্থাৎ এই যে সমকোণ চিহ্ন দিলাম, বা এদিকেও দিতে পারো সমকোণ চিহ্ন, লম্ব আঁকালেই সমকোণ চিহ্ন তোমরা দেবে। এবার আমি পুরো ভাষা লিখব না, আমি শুধু চিত্র থেকে তোমাদের বুঝিয়ে দেব। তো এই তোমরা নিশ্চয়ই জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। তো এবিসিডি বর্গক্ষেত্র, তা এর ক্ষেত্রফল কি, সূত্র কি হবে? তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু স্কোয়ার। বাহু কোনটি? এবি, তাহলে আমি এবি স্কোয়ার লিখতে পারি। এবি স্কোয়ার মানে এবি ইন্টু এবি, এত বর্গ একক। এখানে এককটা গুরুত্বপূর্ণ না জ্যামিতি প্রমাণের ক্ষেত্রে, তবু লিখলাম আমি। আর রম্বস এর ক্ষেত্রফল কি? এ বি, চিত্রে লক্ষ্য করো কোনটি রম্বস, চিত্র থেকে দেখো এ বি ই এফ তোমাদের রম্বস। তা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের মতো ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। এখানে ভূমি কোনটি? এবি, কারণ এবির উপরেই আমরা এফ বিন্দু থেকে লম্ব টেনেছি, তাই এবি ইন্টু কী হবে? এফ জি। আমি তাই লিখছি এবিসিডি এবি ইএফ যে রম্বস আছে সেই রম্বসের ক্ষেত্রফল, তাহলে কি লিখব? ভূমি এবি ইন্টু লম্ব কি? এফ জি, এত বর্গ একক। আচ্ছা, এই দুটো বিষয় তো মনে রাখলে বা বুঝে গেলে। এবারে তোমাদের আমি একটা প্রশ্ন করি যে এ জি এফ এটি একটি কী ত্রিভুজ হয়েছে? নিশ্চয়ই জানো এটি সমকোণী ত্রিভুজ, কারণ জি কোণটি সমকোণ। সমকোণী ত্রিভুজে কোন বাহু হয় বৃহত্তম? অতিভুজ। এবং অতিভুজ কোনটি? সমকোণের এই বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, মনে রাখবে। তাহলে এফ জি ত্রিভুজের মধ্যে বৃহত্তম বাহু কোনটি? এফ। তাহলে আমি বলতে পারি যে এফ নিশ্চয়ই এফ জি এর থেকে বড়,
কথাটি বুঝলে? যে আবার বলছি, এ এফ জি ত্রিভুজের মধ্যে এ এফ হচ্ছে অতিভুজ এবং সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে নিশ্চয়ই এ এফ এফ জির থেকে বড়, চিত্রেও দেখতে পাচ্ছ, এবং যুক্তিতেও এ এফ এফ জির থেকে বড়। সেই কথাটি আমি লিখছি, যে ভাষা লিখলাম না। তাহলে এ এফ ইজ গ্রেটার দ্যান কি? এফ জি। এফ এফ জির থেকে বড়। তো রম্বসের আবার সব বাহু সমান, তার মানে চিত্র থেকে আসি, এফ এবং এ বি কী হবে? সমান। তাহলে এফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এ বি। এ বি ইজ গ্রেটার দ্যান কী লিখবো আমি? এফ জি। এই পর্যন্ত যুক্তিতে বুঝলে? এবার উভয় দিকে আমি এ বি দিয়ে গুণ করি। তাহলে অতএব আমি এ বিকে আর একটি এ বি বাহু দিয়ে গুণ করলাম। তাহলে এদিকেও এফ জিকে আমার এ বি দিয়ে গুণ করতে হবে, কারণ বিষয়টি ঠিক রাখার জন্য একই জিনিস দিয়ে দুদিকে গুণ করলে এই গ্রেটার দ্যান চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো আর একটু সাজিয়ে লিখি, যে এ বি ইন্টু এ বি ইকুয়াল টু গ্রেটার দ্যান, এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে? এ বি ইন্টু এফ জি। এবার তোমরা আগের দিকে লক্ষ্য করো, এ বি ইন্টু এ বি কার ক্ষেত্রফল? এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই অংশটি কার ক্ষেত্রফল? এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটি কী হলো? গ্রেটার দ্যান কার থেকে? এ বি ইন্টু এফ জি কার ক্ষেত্রফল ছিল? রম্বসের। এ বি ই এফ রম্বসের ক্ষেত্রফল। তাহলে কি প্রমাণ হলো? বিষয়টি আমরা এভাবেও বলতে পারি, যে একই ভূমির উপর, একই ভূমি মানে এখানে এ বি, একই ভূমির উপর যদি একটি বর্গক্ষেত্র আমরা অঙ্কন করি, আরেকটি যদি রম্বস অঙ্কন করি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? রম্বসের থেকে বেশি হবে। তাহলে এই প্রয়োগটি তোমরা ভালো করে ভিডিওটি দেখে বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। এই ভাষার উপর ভিত্তি করবে না। আমি পাশে কিছু লেখা উচিত ছিল, লিখিনি। তোমাদের বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্যই সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা আসবো প্রয়োগ নম্বর 3-তে। পেজ নাম্বার 180, প্রয়োগ নম্বর 3। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো সামান্তরিক আমি অঙ্কন করেছি। একটি হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক এ বিকে ভূমি করে এ বি ই এফ আরেকটি সামান্তরিক অঙ্কন করেছি। কিন্তু এখানে একটি বিষয়, ডি এ আর এফ এরা সমরেখ বা কোলিনিয়ার নয়। তাহলে এখানে আমি দুটো প্যারালোগ্রাম করেছি, আর একবার রিপিট করছি। প্যারালোগ্রাম এ বি সি ডি, আর এ বিকেই বেস করে, মানে এ বিকে একটা লেন্থ ধরে নিয়ে এ বি ই এফ আরেকটি প্যারালোগ্রাম করেছি, যেখানে ডি এ আর এফ সমরেখ নয় বা কোলিনিয়ার নয়। এই হলো দুটো চিত্র। প্রশ্নে লক্ষ্য করো, বলা আছে প্রথম প্রমাণ করতে হবে ডি সি ই এফ একটি সামান্তরিক। তো একটু যোগ করে নিই, ডি সি ই এফ, অর্থাৎ সিই আগে যোগ করতে হবে, আর ডিএফ আমাকে যোগ করতে হবে। যোগ করে একটি চতুর্ভুজ পাচ্ছি বা একটা কোয়াড্রিল্যাটারাল পাচ্ছি। আমাকে প্রমাণ করতে হবে, নাম্বার 1 প্রমাণ করতে হবে যে এই ডি সি ই এফ, ডি সি ই এফ এটি একটি কি? একটি সামান্তরিক বা প্যারালোগ্রাম। আর 2 নম্বর আমাকে প্রমাণ করতে হবে, বলা আছে বইয়ে লক্ষ্য করো, যে ডিসি ইএফ ডিসিইএফ এই সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি ও এবিইএফ এর ক্ষেত্রফলের যোগফলের সমান। কার কার ক্ষেত্রফল আমি সংক্ষেপে বলছি, যে ডিসিইএফ যাকে আমি সামান্তরিক প্রমাণ করলাম, এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে সামান্তরিক এবিসিডি প্লাস সামান্তরিক এবি ইএফ। চিত্র থেকে বলছি, অর্থাৎ এই যে বড় সামান্তরিকটি আমরা প্রমাণ করব, তার ক্ষেত্রফল হচ্ছে এই ছোট সামান্তরিক দুটো, তাদের ক্ষেত্রফলের যোগফলের সমান। তো
তো আগে তো এটি সামান্তরিক কেন সেটি প্রমাণ করি। লক্ষ্য করো, চিত্র থেকে আমি ভাষা কম লিখব, সংক্ষেপে বলবো, কিন্তু ব্যাপারটি ডিসকাস করে দেবো ঠিক মতো। চিত্র থেকে লক্ষ্য করো, এ বি সি ডি একটি সামান্তরিক। তো সামান্তরিকের বিপরীত বাহু কী হয়? সমান এবং সমান্তরাল। আমি লিখছি তোমাদের এখানে পাশেই। এর বিপরীত বাহু মানে এ বি, এটির সমান্তরাল কী হবে? ডিসি। এবং এ বি আবার ইকুয়াল টু কী হবে? ডিসি। এটা তোমরা প্রথমের দিকেই শিখেছো, কোনো সামান্তরিকের বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল হয়। আমি এই যে সমান এবং সমান্তরাল লিখলাম। আবার লক্ষ্য করো, এ বি ই এফ আরেকটি সামান্তরিক বলা আছে, এ বি ই এফ। তাহলে এখানেও এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল। কোন বাহু? এ বি আর এফ ই। তাহলে এ বি সমান্তরাল এফ ই এবং এ বি ইকুয়াল টু এফ ই। এই যে দুটো জিনিস আমি প্রমাণ করলাম, দেখো এ বি ডিসি এর সমান্তরাল, আবার এ বি এফ ইর সমান্তরাল। তাহলে এই দুটো কথা থেকে আমি লিখতে পারি যে ডিসি সমান্তরাল এফ ই, এবং এদিকে দেখো এ বি ডিসি এর ইকুয়াল, আবার এ বি এফ ইর ইকুয়াল। তাহলে আমি লিখতে পারি কি? এবং এ বি ইকুয়াল টু কি, সরি এ বি নয়, এখানে এ বি ডিসির ইকুয়াল, এ বি আবার এফ ইর ইকুয়াল। তাহলে আমি লিখতে পারি ডিসি ইকুয়াল টু এফ ই। তাহলে এবার বড় চতুর্ভুজটি দেখো, যে ডি সি ই এফের মধ্যে পাচ্ছি ডিসি এফ ইর সমান্তরাল বা প্যারালাল, আবার ডিসি এফ ইর ইকুয়াল। তো যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল সেটি একটি সামান্তরিক। তার মানে আমার 1 নম্বর প্রমাণ হলো। তাহলে এই দুটো কথা থেকে আমরা বলতে পারি অতএব ডিসি ই এফ একটি সামান্তরিক বা প্যারালালোগ্রাম। তাহলে আমার কোন নাম্বারটা হলো? নাম্বার 1 হলো, প্রমাণ হয়ে গেল। এবার চিত্রে চলে আসো। আমি চিত্র থেকে দেখাচ্ছি। দেখো এই যে ত্রিভুজ আছে আর এই ত্রিভুজটি লক্ষ্য করো, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহুর সমান, কারণ এটি কী ছিল? সামান্তরিকের বিপরীত বাহু। নাম্বার 1 আমি পাচ্ছি, একটু লিখে নেই, যে এডি বাহু ইকুয়াল টু কী হবে? বিসি। আবার এই ত্রিভুজের এই বাহুটি এই ত্রিভুজের এই বাহুর সমান, কারণ এটিও তো সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে রোমান 2 আমি কি পেলাম? রোমান 2তে পেলাম এফ ইকুয়াল টু বিই। 3 নম্বর লক্ষ্য করো, আমি আগে ডিরেক্ট বলে নিচ্ছি, ডিএফ ইকুয়াল টু সিই। চিত্রে চলে আসি, ডিএফ ইকুয়াল টু সিই, কারণ আমরা তো একটু আগে এটিকে সামান্তরিক প্রমাণ করেছি, সামান্তরিকের বিপরীত বাহু কী হয়? সমান। তাহলে লক্ষ্য করো, এই যে সেট করা ত্রিভুজ আর এই সেট করা ত্রিভুজ কী হলো? সর্বসম। আমি এখানে লিখছি অতএব ত্রিভুজ এ ডি এফ সর্বসম ত্রিভুজ বিসিই। সর্বসম মানেই আমরা পরক্ষণে কী লিখতে পারি? একটু আগে শেখালাম। তাহলে এ ডি এফ ইকুয়াল টু ত্রিভুজ বিসিই। ইকুয়াল কথার মানে হচ্ছে এদের ক্ষেত্রফল সমান। তো এবার লক্ষ্য করো, আমি একটি পঞ্চভুজ বা পেন্টাগন লিখছি। লক্ষ্য করো, নাম আগে লিখে দিই, তারপরে তোমরা লক্ষ্য করো আমি কি লিখলাম। ডি ডি এ এফ ই সি, সেই পঞ্চভুজ। আবারও লিখলাম ডি এ এফ ই সি। চিত্রে যাও, এই গোটা চিত্রটার নাম দিলাম ডি এ এফ ই সি। এটি তো পঞ্চভুজ, 1 2 3 4 5। এই পঞ্চভুজ থেকে যদি আমি এই ত্রিভুজ বাদ দিই তাহলে কি পাচ্ছি? আমি এই পঞ্চভুজ থেকে আমি সমান ত্রিভুজটি বাদ দিলাম, মাইনাস করলাম। ত্রিভুজ এ ডি এফ, ঠিক ডান দিক থেকে এই সমান অংশ মাইনাস করলাম। ত্রিভুজ
BCE। তো চিত্রে চলে আসো। যখন আমি সম্পূর্ণ পঞ্চভুজ থেকে এই দিকের এই রেড মার্ক করা ত্রিভুজটি মাইনাস করে দেব, তখন কি পাবো? DCEF সামান্তরিক পাবো। তাই লিখছি। তাহলে এই মাইনাসের ফলে আমরা কি পেলাম? পেলাম সামান্তরিক DCEF। আবার এই দিকে চলে আসো। পুরো চিত্র থেকে বা পুরো পঞ্চভুজ থেকে যদি আমি এই অংশটি শুধু বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই দুটো সামান্তরিক পাচ্ছি। কোনটা? ABCD আর ABEF। তাহলে এই দিকে মাইনাস করার ফলে আমরা দুটো সামান্তরিক পাচ্ছি, একটি ABCD প্লাস সামান্তরিক পাচ্ছি কি? ABEF। এটি ছিল আমাদের 2 নম্বর প্রমাণ। হয়ে গেল। তাহলে প্রয়োগটি বুঝতে পারলে চিত্রের সঙ্গে বইটি পাশে রেখে চিত্রের সঙ্গে মিলিয়ে ভালো করে দেখবে। একটু বড় আছে কিন্তু ভালো করে দেখবে, শক্ত কিছু নয়। এবার আমি আসব উপপাদ্য 24-এ। উপপাদ্য 24 পেজ নাম্বার 182। আমি এখানে উপপাদ্যের হেডলাইন লিখিনি, তোমরা বই থেকে একটু পড়ে নাও। আর বাই বলি, সমস্ত উপপাদ্যের যে হেডলাইন আছে মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে জ্যামিতিতে তোমাদের কখনোই অসুবিধা হবে না। তো যাই হোক, এই উপপাদ্যের হেডলাইন বলা আছে যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে 23-এ আমাদের ছিল কি? দুটি সামান্তরিক, কিন্তু এখানে বলছে একটি ত্রিভুজ আর একটি যদি সামান্তরিক হয়। চিত্রে দেখতে পাচ্ছ শেডেড যেটা আছে সেটা ত্রিভুজ, আর আনশেডেড যেটা বলতে পারি ABEF একটি সামান্তরিক। যদি এরকম ঘটনা হয় যে একই ভূমি আর একই সমান্তরাল জোড়ার মধ্যে একটি ত্রিভুজ আছে আর একটি সামান্তরিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। সেটা আমাদের প্রমাণ করতে হবে। কোনটি ত্রিভুজ? এখানে ত্রিভুজ হচ্ছে ABC। চিত্রে দেখো ABC ত্রিভুজ, এর যা ভূমি আর ABEF যে সামান্তরিক তারও একই ভূমি এবং এরা একই সমান্তরাল জোড়ার মধ্যে আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের অর্ধেক। সামান্তরিকের নাম কি এখানে? ABEF। এটি প্রমাণ করা খুব সহজ, এটি প্রামাণ্য বিষয়। আমি কিন্তু এখানে আবারও বলছি, নিয়ম মেনে সমস্ত ভাষা লিখব না, কারণ তোমরা সেটা বইয়ের সঙ্গে মিলিয়ে আর 23 নম্বর উপপাদ্যে কীভাবে ভাষা লিখতে হয় সেটা শেখালাম, সেটাকে ফলো করে লিখবে। বইয়েও কিছু কিছু জায়গা লেখার নিয়মটা একটু ভুল আছে, কারণ ওরা জায়গা বাঁচানোর জন্য ওইরকম ডানে বাঁয়ে লিখেছে। তোমরা সেগুলোকে অ্যাভয়েড করে নিজের মতো লেখার চেষ্টা করবে। তো আমি এখানে প্রমাণের জন্য করলাম কি, এই A দিয়ে একটি সরলরেখার সমান্তরাল সরলরেখা টানি। কার সমান্তরাল? এই BCর সমান্তরাল টানলাম। আমি মার্ক করে দেখাচ্ছি কার সমান্তরাল টানলাম। এই BCর সমান্তরাল করে A থেকে টানলাম P পর্যন্ত। তাহলে লক্ষ্য করো, AB সমান্তরাল তো এই গোটা সরলরেখা, তার মানে AB সমান্তরাল কি? PC। আর AB আবার BC সমান্তরাল কি? AP। তাহলে এটি কি হয়ে গেল? একটি সমান্তরিক। চিত্র দেখো, আবার বলছি, ABCP একটি সামান্তরিক। ABCP একটি কি হলো? সামান্তরিক হলো। চিত্রে আবার বলছি ABCP সামান্তরিক। কারণ হচ্ছে BC সমান্তরাল AP আর AB সমান্তরাল PC। তো আগের থেকে তো AB ভূমির উপর আরেকটি সামান্তরিক ছিলই। কি ছিল? ABEF। 23 নম্বর উপপাদ্যে শিখলে যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে দুটি সামান্তরিক থাকলে তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে তো আমি লিখতেই পারবো যে ABCP সামান্তরিকের ক্ষেত্রফল, ABCP এর আমি সংক্ষেপে লিখছি, আবারও বলছি, ক্ষেত্রফল ইকুয়াল টু আরেকটি সামান্তরিক যে আছে ABEF, তার ক্ষেত্রফলের সমান হবে। এবার ABCPতে দেখো তো, AC কি? কর্ণ না? ABCP সামান্তরিকে AC কর্ণ। তোমরা জানো কর্ণ কোনো সামান্তরিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে AC কর্ণ হওয়ার জন্য ABC এই ত্রিভুজটি
এই গোটা সামান্তরিকের কি অর্ধেক। কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি অর্ধেক। কার অর্ধেক? সামান্তরিক এ বি সি পি এর অর্ধেক। তো এ বি সি পি আবার কার সমান একটু আগে প্রমাণ করেছি আমরা, এ বি ই এফ এর। তাহলে আমি এ বি সি পি এর পরিবর্তে কী লিখতে পারি? সামান্তরিক এ বি ই এফ। এটি কিন্তু প্রমাণ করতে বলা ছিল আমাদের। এই লাইনটি দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে আর একবার চিত্র থেকে আমি বলছি, আমরা প্রথমে করলাম কি, বিসি এর সমান্তরাল অঙ্কন করলাম এপি, তাতে আমার এই চতুর্ভুজটি একটি সামান্তরিক হলো। তাহলে এই চতুর্ভুজটি আর এই সামান্তরিকটি এ বি সিপিও সামান্তরিক, এ বি ইএফও সামান্তরিক, দুইজনেই একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এদের দুজনে কি ক্ষেত্রফল সমান, আমি সেই লাইনটি লিখেছি। কিন্তু এটি হচ্ছে এ বি সি পি সামান্তরিকের কর্ণ। কর্ণ হওয়ার জন্য দুটি সমান ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে এবিসি ত্রিভুজটি এই গোটা সামান্তরিকের কি হলো? অর্ধেক, ক্ষেত্রফলের অর্ধেক। আবার এই সামান্তরিকটি কার সমান ছিল? এ বি ই এফ এর সমান ছিল। তাই ত্রিভুজ এবিসি সামান্তরিক এ বি ই এফ এর অর্ধেক প্রমাণ হলো। খুব বড় কিছু নয়, তোমরা এটি ভালো করে দেখো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি যা যা করব আমি বলে দিচ্ছি তোমাদের। পেজ নাম্বার 184-এর অনুসিদ্ধান্ত 3 আছে, সেটি তোমরা ইম্পর্টেন্ট দাগ দাও নিজে, কিন্তু সেটি তোমরা পড়বে। না পড়লে আমার কমেন্ট বক্সে তোমরা লিখে দিবে, সেটা আমি বুঝিয়ে দেব। তবে নেক্সট ভিডিওতে সেটি পাবে না, পাবে প্রয়োগ 6, খুব ইম্পর্ট্যান্ট, এক্ষুনি মার্ক করো। প্রয়োগ 7 পেজ নাম্বার 185, প্রয়োগ 7 খুবই ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার 185 প্রয়োগ 8 খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করছি। পেজ নাম্বার 186 উপপাদ্য 25 খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই ডিসকাস করব। পেজ নাম্বার 187-এর অনুসিদ্ধান্ত 4 তোমরা মার্ক করবে এবং নিজেরা একটু পড়ে বোঝার চেষ্টা করবে। না বুঝলে বলতে হবে, কারণ এটি আমাদের অন্য অঙ্ক করার সময়, পরিমিতি করার সময় কাজে লাগবে। আর পেজ নাম্বার 188-এর অনুসিদ্ধান্ত 5 সেটিও বুঝিয়ে দেওয়ার মতো বিষয় নয়, নিজেরা পড়বে এবং না পারলে আমাকে বলতে হবে, সেটাও ইম্পর্ট্যান্ট আছে। এরপরে পরের ভিডিওতে যেটি ডিসকাশন হবে সেটা হচ্ছে পেজ 188-এ প্রয়োগ 9, প্রয়োগ 10, পেজ 189-এর প্রয়োগ 12, প্রয়োগ 13, এগুলো সবগুলোই লিখবে। এই পর্যন্ত হবে সেকেন্ড ভিডিও। থার্ড ভিডিওতে আমি উপপাদ্য 26 পেজ নাম্বার 190 এবং তারপরেরগুলো ডিসকাস করব। তো শেষ করার আগে আবারও বলবো, যদি আমার জ্যামিতি বোঝানো তোমাদের ভালো লাগে বা বুঝে থাকো তাহলে শেয়ার করবে, লাইক বাটনে লাইক অবশ্যই দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবে। বুঝতেই পারছো নেক্সট ভিডিওগুলো আসছে, সেগুলো যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফাইড হও তার জন্য বেল বাটন প্রেস করবে। থ্যাংক ইউ।